বিপ্লবী উপস্থিতি। এই চট্টগ্রামের এই যে চেরাগির যে আমরা দেখেছি যে এই সমাবেশে এসে আমার নজরুলের কয়েকটি পংক্তি শুধু মনে পড়ছে যে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু তোমরা যারা আছো সুখে। অর্থাৎ অমর কাব্য তারাই লিখতে পারবে বাংলাদেশের এখন যে সিচুয়েশন বা সংখ্যালঘুদের এখন যে সিচুয়েশন, শুধু তারাই লিখতে পারবে যারা সুখে আছে। আমরা সুখে নাই, আমরা দেখছি যে প্রতিনিয়ত কি ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেই ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। এই যে একটা বিচারহীনতার যে একটা সংস্কৃতি দিনের পর দিন একটা রাষ্ট্রে, আমি জানি না এভাবে চলতে পারে কিনা। গত সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন ক্ষমতায় আসলেন সেই সময় তিনি সংখ্যালঘুদের ডেকেছিলেন। আপনি জানেন সেখানে পুনরুজ্জীবন পরিষদের সভাপতি সেক্রেটারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারি, মহানগর পুনরুজ্জীবন পরিষদের সভাপতি সেক্রেটারি এবং সম্মিলিত সনাতনী হিরেন স্যার সহ আমাদেরও সুযোগ হয়েছিল সেই মিটিংয়ে অংশগ্রহণ করার। রানাদা আমাদের পক্ষ থেকে একটা লিখিত দীর্ঘ আমাদের যে দাবি দেওয়া যে আমরা যে 8 দফা, এটা কিন্তু রানাদা উপস্থাপন করে তার সামনে একটা দীর্ঘ রানাদা লিখিত বক্তব্য করে। আচ্ছা, পরে যখন উনি উঠে চলে যাচ্ছেন তখন আমি যখন পরিচয় দিলাম যে স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি অনেক খুশি হয়ে গেলেন যে উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাকে হাত ধরে পাশের রুমে নিয়ে গেলেন, কথা হলো। আমিও আবার 8 দফা ওনার হাতে দিলাম, বললাম স্যার বিষয়গুলো দেখবেন এবং আমার সাথে তারপর একটা ছবি তোলা হলো। ওই সময় আমরা বুঝতে পারি নাই যে এই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তির শাসন এতটা ঘৃণিত হতে পারে, এত জঘন্য হতে পারে। ওই দিন থেকে একটা সপ্তাহ লাগে নাই যে আমরা বুঝতে পেরেছি, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে বুঝতে পেরেছি কত জঘন্য শাসন শুরু হয়েছে। এই মব সম্রাট ইউনূস তার সময় যে শুরু হলো এই হিন্দুর উপর অত্যাচার। আপনি চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে কত মানুষ ঘর ছেড়ে তারা শহর থেকে গ্রামে চলে গেছে। কি পরিমাণে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, মুড়ি মুরগির মতো মামলা দেওয়া হয়েছে, মামলার ব্যবসা করা হয়েছে কিভাবে। আপনি দেখেন মানুষ যখন আজকে যখন আমি বলছি আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে, এই স্মৃতিগুলো আমরা মনে পড়লে আপনি জানেন ওই সিচুয়েশনে, ওই সময় যখন এরকম সিচুয়েশন আমি তখন জাতিসংঘ অফিসে যাই। এই জাতিসংঘ অফিসে আমি একটা লিখিত চিঠি দিয়ে আসি। ওই সময় এমন একটা পরিস্থিতি, চিন্ময় বাবু গ্রেপ্তার হয়েছে, আমাদেরও গ্রেপ্তার করতে পারে, ওরকম একটা পরিস্থিতিতে সেই জাতিসংঘ অফিসে যাই, লিখিত একটা চিঠি দিই। এবং আপনারা জানেন পরবর্তীতে এখানের সেই জাতিসংঘ প্রতিনিধি আসে, হুমা খান, তাকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে আমরা যেখানে যেখানে এই হিন্দুদের উপর এই ঘটনাগুলো ঘটে সেগুলোতে যাই। সেখানে আমরা দেখলাম, আপনি ঠিক আছে একজন আইনজীবী হত্যা হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা চাই নিরপেক্ষ তদন্তভাবে বের হোক। ওই ঘটনার অভিজ্ঞতাতে যে 6টার উপরে 5 থেকে 6টা মন্দিরকে আগুন দেওয়া হলো, মন্দিরকে ভাঙচুর করা হলো, তার মামলা কোথায়? সেইগুলো কেন সামনে আসে না? আমরা দেখলাম হরিজন কলোনি সেই পুরো মন্দিরটি পুড়িয়ে দেওয়া হলো। জাতিসংঘ প্রতিনিধিকে আমরা যখন আমি প্রথমে এখানে পুলিশ প্রশাসনের সাথে, পুলিশ কমিশনারের সাথে মিটিং করি, সাধু সন্তকে নিয়ে যাই এবং পুলিশ কমিশনার, আপনি জানেন সেখানে শাকিলা আপা ছিলেন, তাকে সহ সমস্ত স্পটগুলোতে আমরা যাই। সেদিনও কিন্তু আমরা দেখেছি এই মন্দির, পোড়া মন্দির, মাত্র 2 দিনের ব্যবধানে আমরা দেখলাম সেই পোড়া মন্দিরের উপর নতুন করে তো কিছু করা হয় নাই, শুধু ঢেকে দেওয়া হচ্ছে। মন্দির নতুন করে করা হয় নাই হরিজন কলোনির, শুধু ঢেকে দিতে দেখলাম যে নিচে আলাদা বোর্ড দিয়ে, কারণ মানুষ যেন দেখতে না পায় যে কিভাবে কি করা হয়েছে। তো বন্ধুগণ, আজকে যদি আমি বলা শুরু করি, এই এখন থেকে আগামীকাল ঠিক এই সময় পর্যন্ত আমি বললেও আমি শেষ করতে পারবো না। তাই আমি আর কথা বাড়াবো না। এখানে যা ঘটনা ঘটছে, ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, আমি সেই বাস্তবতায় এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই চট্টগ্রামেরই লোক, আপনি দেখুন, আপনার কাছে আমার 2টি অনুরোধ থাকবে যে এই যে সংখ্যালঘুদের উপর যত হত্যা, এই দীপু দাস সহ, এই কক্সবাজারের পুরুষকুলের নয়ন দাস সহ
এই সমস্ত কিছু ঘটনাগুলো এক জায়গায় করে আপনারা একটা কমিশন করেন, সেখানে আপনারা এই সংখ্যালঘুর বিশ্বাস অর্জনের জন্য খুব দ্রুত একটা কমিশন করে এই সমস্তগুলোকে দ্রুত বিচারের মাধ্যমে বিচার করুন। নাহলে হিন্দু সম্প্রদায়ের মনের যে আতঙ্ক, এগুলো কিন্তু আপনারা যাবে না। এবং গত সময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের উপর, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যেভাবে মব হয়েছে, সেই মবেরও একটা আমি মনে করি আপনাদের একটা এই মবকে একটা কমিশন হওয়া উচিত, দেখা উচিত যে কিভাবে এই মবগুলো, এবং আমরা দেখেছি অধিকাংশ মবই হয়েছে সনাতনী সম্প্রদায়ের উপর। এবং আমি নিজে ভিকটিম, আমি নিজে 2 বার মবের শিকার হয়েছি। তাহলে এই যে বিষয়গুলো, সেই জায়গা থেকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্রের সামনে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, আমাদের উপর যখন মব হচ্ছিল, সেই সময় প্রশাসন বসে রয়েছে। সেই প্রশাসন, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন ওদের এই ছাত্রদের সামান্য একটা মুসলিকা পর্যন্ত নিতে নেয় নাই। এই ছাত্রদের একটা সমাজ করতে পারতো, মুসলিকা নিতে পারতো, কিচ্ছু করে নাই। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ইয়াহিয়া খান, আমি তার উদ্দেশ্যে নিন্দা ঘৃণা জানাই, তিনি যে কাজটা করেছে। তো আমি আমার বক্তব্য শেষ করব যে কথাটি বলে, অনেক অনেক সমস্যা অনেকেই আমার পূর্ববর্তী বক্তারা বলেছে। আমাদের 3টা দাবি আমরা উত্থাপন করতে চাই। যে আমাদের প্রথমে বাংলাদেশের এই 71 সালের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে অতি দ্রুত আগামী 1 মাসের মধ্যে এই নিরাপরাধ যত মানুষ, সাধু সন্ন্যাসী যত মানুষের নামে মিথ্যা মুড়িমুড়কির মতো মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এই দাবি এবং আমাদের 8 দফা বাস্তবায়ন করতে হবে। এই 3টি দাবি আমার রেখে, এবং আমি অতি দ্রুত এই নয়ন সাধু কক্সবাজারে যে তাকে হত্যা করেছে, আমি বলতে চাই তার হত্যার সাথে যদি সনাতনী সম্প্রদায় কেউ জড়িত থাকে, তাকেও বিচারের আওতায় আনেন। অপরাধীকে আমরা ধর্ম বিচার করি না। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিশেষ দৃষ্টিতে বিষয়গুলো দেখবেন। আপনার উদ্দেশ্যে আমি এই দাবিগুলো রেখে, এবং বিভিন্ন আমরা দেখছি যে বিভিন্ন সরকার প্রশাসনের লোকেরাও সামনে আছে, তাদের বলবো আমাদের এই কথাগুলো আপনারা প্রশাসনের যথাযথ মাধ্যমে আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দেবেন। আমরা চাই আমাদের এই কথাগুলো, আমরা সরকার বিরোধী না, আমরা সরকারকে সহায়তা করতে চাই। আমরা শুধু আমাদের অধিকার চাই, আর কিছুই না। আমাদের উপর যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে চাই। সবার কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি।